পার্শ্ববর্তী প্রতিবেশী দেশ ভারত মনে করছে বাংলাদেশে এই জঙ্গিবাদের উত্থানের কারণে, বিশেষ করে তিনি যে উদাহরণটি টেনেছেন, তিনি বলছেন যে জঙ্গিরা জেলখানা থেকে ছাড়া পেয়ে যাচ্ছে বিনা বিচারে। তো এটি তো ভারতের জন্য একটি সংকট, এবং ভারত শরণার্থীদের সংকট মোকাবেলা করেছে 1971 সালে। একই ধরনের সংকট কি তাহলে ভারত মুখোমুখি হচ্ছে কিনা? কারণ এই মন্তব্যটাকে আমরা মনে করি যে এটা বিভ্রান্তকর এবং বাংলাদেশের সুনাম এবং ভাবমূর্তির জন্য অত্যন্ত ক্ষতিকর। যে আগস্টের সরকার পরিবর্তনের পরে সংখ্যালঘু বিশেষ করে হিন্দু সম্প্রদায়ের উপরে যে কিছু হামলা হয়েছে, এটা আসলে কোনো ধর্মীয় দৃষ্টিকোণ থেকে হয়নি, এটা রাজনৈতিক দৃষ্টিকোণ থেকে হয়েছে। কোনো হিন্দু সম্প্রদায়ের বাড়িঘর এবং মূর্তি এবং তাদের উপাসনালয় ভাঙচুর করছে, এর কিন্তু সুনির্দিষ্ট কোনো প্রমাণ দিতে পারবে না। এটা ভারতীয় মিডিয়ার প্রপাগান্ডা ছাড়া আর কিছুই নেই। প্রমাণ দিতে পারবে না। আপনাকে একটু বিনয়ের সাথে আমি একটু থামাতে চাচ্ছি। আপনি আমাদের প্রথম পর্বে ছিলেন না? ইউনাইটেড নেশনের হিউম্যান রাইটস যে প্রতিবেদন প্রকাশ করেছে, সেই প্রতিবেদনের 144 পাতার যে প্রতিবেদনটি, সেখানে 63 পাতায় রয়েছে বাংলাদেশে সংখ্যালঘু সম্প্রদায়ের উপর হামলা হয়েছে, এবং বাংলাদেশ হিন্দু বুদ্ধিস্ট খ্রিস্টান ইউনিটি কাউন্সিলও যে প্রতিবেদন প্রকাশ করেছে, সেখানে আগস্ট থেকে ডিসেম্বর 31 পর্যন্ত হত্যা এবং খুন হয়েছে 23টি, ধর্মীয় উপাসনালয়ে হামলা হয়েছে 64টি, নারীর প্রতি সহিংসতা এবং ধর্ষণ 9টি, বাড়িঘরে হামলা ভাঙচুর 38টি, গ্রেপ্তার টর্চার বাড়িঘর আমি তো আপনাকে দখল 25টি। তা আপনি বলছেন কেন তথ্য প্রমাণ নেই? আমি বলতেছি কি, এখানে যে 5ই আগস্টের সরকার পরিবর্তনের পর সংখ্যালঘুদের উপর বিশেষ করে হিন্দু সম্প্রদায়ের উপরে যে কিছু হামলা হয়েছে, এটা ধর্মীয় দৃষ্টিকোণ থেকে বা খেলাফত ব্যবস্থা কায়েমের জন্য এই ধরনের কোনো হামলা হয় নাই। এটা একটা বাংলাদেশে একটা রাজনৈতিক বিশাল অস্থিরতা ছিল, এটা রাজনৈতিক উদ্দেশ্য প্রণোদিত। এই রমজানে কোনো প্রকার ফি ছাড়াই আপনার প্রিয়জনকে টাকা পাঠান সোনালী পের মাধ্যমে। টাকা যাবে দেশে সোনালী পের সাথে। পার্শ্ববর্তী প্রতিবেশী দেশ ভারত মনে করছে বাংলাদেশে এই জঙ্গিবাদের উত্থানের কারণে, বিশেষ করে তিনি যে উদাহরণটি টেনেছেন, তিনি বলছেন যে জঙ্গিরা জেলখানা থেকে ছাড়া পেয়ে যাচ্ছে বিনা বিচারে। তো এটি তো ভারতের জন্য একটি সংকট, এবং ভারত শরণার্থীদের সংকট মোকাবেলা করেছে 1971 সালে। একই ধরনের সংকট কি তাহলে ভারত মুখোমুখি হচ্ছে কিনা? এ কারণে ভারত উদ্বিগ্ন হয়েছে। এবং তুলসী গ্যাবার্ডের এই মন্তব্যটিকে আপনি কিভাবে বিশ্লেষণ করবেন, তারপর ভারতের সাথে বাংলাদেশের সম্পর্ক? মুফতি শামসুল আলম। আলহামদুলিল্লাহ, আমি প্রথম দিক দিয়ে আপনাদের সাথে অংশগ্রহণ করতে পারিনি। বাংলাদেশে তথাকথিত সংখ্যালঘু নির্যাতন এবং ইসলামী খেলাফতকে কেন্দ্র করে আমাদের ভারতীয় সংবাদ মাধ্যমে মার্কিন গোয়েন্দা প্রধান তুলসী গ্যাবার্ড যে মন্তব্য করেছেন, এই মন্তব্যটাকে আমরা আন্তরিকভাবে অন্তত দুঃখিত। কারণ এই মন্তব্যটাকে আমরা মনে করি যে এটা বিভ্রান্তকর এবং বাংলাদেশের সুনাম এবং ভাবমূর্তির জন্য অত্যন্ত ক্ষতিকর। কারণ তিনি যে মন্তব্যটা করেছেন, এটা সুনির্দিষ্ট কোনো প্রমাণ বা অভিযোগের ভিত্তিতে তিনি করেনি। এটা আমরাও যেমন মনে করি, বাংলাদেশের অন্তর্বর্তী সরকারও এই ব্যাপারে তীব্র প্রতিবাদ জানিয়েছেন। এটাকে কেন্দ্র করে যে তিনি বলছেন যে বিশেষ করে আমাদের এখানে দুই ভাই, ওনারাও বলেছেন যে আগস্টের সরকার পরিবর্তনের পরে সংখ্যালঘু বিশেষ করে হিন্দু সম্প্রদায়ের উপরে যে কিছু হামলা হয়েছে, এটা আসলে কোনো ধর্মীয় দৃষ্টিকোণ থেকে হয়নি, এটা রাজনৈতিক দৃষ্টিকোণ থেকে হয়েছে। এখানে অনেক ভাই বলেছেন হিন্দুদের বাড়িঘর জ্বালিয়ে পুড়িয়ে দেওয়া হয়েছে, এবং এটাকে যারা খেলাফত কায়েমের জন্য যারা রাজনীতি করে তাদেরকে সন্ত্রাসবাদ হিসাবে আখ্যায়িত করেছে। আসলে আপনারা যদি বাংলাদেশের এই বিষয়গুলো পর্যালোচনা করেন, যে 5ই আগস্টের পরে কোনো ধরনের হামলা যেন না হয়, বিশেষ করে সংখ্যালঘুদের উপরে, যারা আমরা ইসলামী রাজনীতি করি বা যারা আমরা ধর্ম নিয়ে চর্চা করি এবং যারা প্রকৃত ধর্ম বিশ্বাসী, ওনারা কিন্তু সংখ্যালঘুদের আপনার মন্দির, তাদের প্রতিমা সমূহকে কিন্তু তারা পাহারা দিয়েছে। কারণ যেহেতু একটা রাজনৈতিক অস্থিরতা যাচ্ছিল, এটাকে কেন্দ্র করে হয়তো রাজনৈতিক প্রতিপক্ষ এটাকে ভাঙচুর করবে, আর এই দায় দিবে জঙ্গিবাদ বলে, আলেম ওলামাদের উপরে দায় দিবে, খেলাফত যারা দায় দিবে। সেই জন্য দেশের আলেম ওলামা ছাত্র জনতা কিন্তু এগুলিকে পাহারা দিয়েছে, এবং সুনির্দিষ্ট ভাবে কেউ প্রমাণ দিতে পারবে না যে কোনো হিন্দু সম্প্রদায়ের বাড়িঘর এবং মূর্তি এবং তাদের উপাসনালয় ভাঙচুর করছে, এর কিন্তু সুনির্দিষ্ট কোনো প্রমাণ দিতে পারবে না।
এটা ভারতীয় মিডিয়ার প্রপাগান্ডা ছাড়া আর কিছুই নেই। কারণ আমরা যারা ইসলাম নিয়ে চর্চা করি, ইসলামের প্রকৃত শিক্ষাটাই হচ্ছে ইসলাম আর সন্ত্রাস কিন্তু এক না। ইসলাম কখন আপনি বলেছেন প্রমাণ দিতে পারবেন, আপনাকে একটু বিনয়ের সাথে আমি একটু থামাতে চাচ্ছি। আপনি আমাদের প্রথম পর্বে ছিলেন না? ইউনাইটেড নেশনের হিউম্যান রাইটস যে প্রতিবেদন প্রকাশ করেছে, সেই প্রতিবেদনের 144 পাতার যে প্রতিবেদনটি, সেখানের 63 পাতায় রয়েছে বাংলাদেশে সংখ্যালঘু সম্প্রদায়ের উপর হামলা হয়েছে, এবং বাংলাদেশ হিন্দু বুদ্ধিস্ট খ্রিস্টান ইউনিটি কাউন্সিলও যে প্রতিবেদন প্রকাশ করেছে, সেখানে আগস্ট থেকে ডিসেম্বর 31 পর্যন্ত হত্যা এবং খুন হয়েছে 23টি, ধর্মীয় উপাসনালয়ে হামলা হয়েছে 64টি, নারীর প্রতি সহিংসতা এবং ধর্ষণ 9টি, বাড়িঘরে হামলা ভাঙচুর 38টি, গ্রেপ্তার টর্চার আমি বাড়িঘর ঠিক আছে, আমি তো আপনাকে দখল 25টি। তা আপনি বলছেন কেন তথ্য প্রমাণ নেই? আমি বলতেছি কি, এখানে যে মানে 5ই আগস্টের সরকার পরিবর্তনের পর সংখ্যালঘুদের উপর, বিশেষ করে হিন্দু সম্প্রদায়ের উপরে যে কিছু হামলা হয়েছে, এটা ধর্মীয় দৃষ্টিকোণ থেকে বা খেলাফত ব্যবস্থা কায়েমের জন্য এই ধরনের কোনো হামলা হয় নাই। এটা একটা বাংলাদেশে একটা রাজনৈতিক বিশাল অস্থিরতা ছিল, এটা রাজনৈতিক উদ্দেশ্য প্রণোদিত। সেজন্য তো এটা আমরা এতে নিন্দাবাদ করেছি, সরকারি ব্যাপারে কঠোর হস্তে দমন করেছে। বিষয়টা যেটা খেলাফতকে কেন্দ্র করে ইসলামী রাষ্ট্র প্রতিষ্ঠার জন্য এই ধরনের আক্রমণ, এর সাথে কোনো সম্পৃক্ততা নেই। আক্রমণ কিছু হয়েছে, বাংলাদেশে বিশাল রাজনৈতিক অস্থিরতা গেছে, আপনারা জানেন, সারা বিশ্বে দেখছে। রাজনৈতিক এটা উদ্দেশ্য প্রণোদিত থেকে কিছু হামলা হয়েছে, এটা যেমন সংখ্যালঘুদের উপর হয়েছে, যারা মুসলিম এখানে আছে বসবাস করে মুসলিমদের উপর হয়েছে। এটা একটা রাজনৈতিক দাঙ্গা, হিন্দুদের উপরও হয়েছে, মুসলিমদের উপরও হয়েছে। তো ধর্মীয় দৃষ্টিকোণ থেকে এখানে কোনো হামলা হয় নাই, আমি এই জিনিসটা বোঝাতে চাচ্ছি আর কি। একটা দেশের মধ্যে যেমন শুধু বাংলাদেশ নয়, এটা যে কোনো দেশের মধ্যে আপনার যখন একটা রাজনৈতিক বিশাল অস্থিরতা যায়, তখন একটা এই ধরনের একটা আপনার হামলা আক্রমণ হয়। এখানে ধর্মীয় দৃষ্টিকোণ থেকে এটা হয় নাই। ধর্মীয় দৃষ্টিকোণ থেকে যেটা হামলা হচ্ছে, এটা কিন্তু আমাদের পার্শ্ববর্তী রাষ্ট্র ভারতের মধ্যে হচ্ছে। আপনারা জানেন, আওরঙ্গজেবের কবরকে কেন্দ্র করে এবং সব সময় মানে মুসলিম ভাইদের উপরে তারা ধর্মীয় দৃষ্টিকোণ থেকে হামলাটা তারা করছে। কিন্তু তাদের মিডিয়াগুলো প্রচার করছে যে যারা নাকি খেলাফত কায়েমের স্বপ্ন দেখে, বা আলেম উলামারা জঙ্গি তকমা দিয়ে, আলেম উলামারা এবং যারা খেলাফতের স্বপ্ন দেখে, এটা পরিষ্কার। আপনি একটা স্পষ্ট একটা কথা আপনি বলি, ইসলামী রাজনীতিতে এবং যারা খেলাফত কায়েমের সংগ্রামে যারা আছে বাংলাদেশের মধ্যে, ওনারা কখনো মানে সন্ত্রাসী কায়দায় বা নাশকতামূলক কায়দায় বোমা মারে আত্মঘাতী হামলা করে খেলাফত রাষ্ট্র প্রতিষ্ঠার ইসলামের কোনো সুযোগ নেই। ইসলামে এটা মুফতি শামসুল আলম আপনাকে